বর্ষা স্নাত শরতের ছোঁয়ায় রূপসী শান্তিনিকেতন থেকে আমরা শুরু করেছি আমাদের এবারের বীরভূম ভ্রমণ। বোলপুর সহ শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাগুলি এবং তার সাথে কঙ্কালীতলায় গঙ্গা আরতি দেখতে ঠিক আগের পর্বে ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রইল। ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আগের পর্বে বোলপুর শান্তিনিকেতন ভিডিওটির লিংক দেওয়া রয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব বীরভূমের সতীপীঠ এবং সাধনপীঠগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা। তাহলে চলুন শুরু করা যাক। আজকে 24শে অক্টোবর 2025 শুক্রবার। আমরা যাচ্ছি বীরভূমের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সতীপীঠ দেখতে। বীরভূম জেলা মানে কিন্তু শুধুমাত্র শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন নয়, এখানে প্রায় 5টি উল্লেখযোগ্য সতীপীঠ রয়েছে। আমরা আজকে তার মধ্যে 4টি সতীপীঠ যাব আর একটি সাধন পীঠেও যাব, যেটা আমি কালকে বলেছিলাম। আমরা চেষ্টা করছি যে এই 51টি সতীপীঠের 4টি সতীপীঠ আজকে দর্শন করার এবং ভিডিওতে এই সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার। তো আমরা প্রথমে যাব কঙ্কালীতলা। কঙ্কালীতলা থেকে আমরা যাব লাভপুর, যেখানে ফুল্লরা সতীপীঠ রয়েছে। সেখান থেকে আমরা যাব সাঁইথিয়াতে, যেখানে রয়েছেন নন্দিকেশ্বরী, এবং সেখান থেকে যাব নলহাটি, যেখানে রয়েছেন নলহাটেশ্বরী। এই 4টে সতীপীঠ করে আমরা যাব একটি সাধনপীঠ তারাপীঠ। এই প্রত্যেকটি সতীপীঠ হচ্ছে বীরভূমেরই অত্যন্ত উল্লেখযোগ্য সতীপীঠ এবং 4জনেরই 4টে আলাদা আলাদা মাহাত্ম্য আছে। সেই বিষয়ে আপনাদের কাছে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই সমস্ত সতীপীঠ, সাধনপীঠ ইত্যাদি যাওয়ার জন্য আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে একটি গাড়ি নিয়েছি। এই যে ইনি যাচ্ছেন, অ্যাকচুয়ালি ওনার সঙ্গে যোগাযোগ করবার জন্য আমরা যোগাযোগ করেছিলাম বুড়োদা বলে। বুড়োদার নামটা একটু হাস্যকর হলেও কিন্তু শান্তিনিকেতন, বোলপুর ইত্যাদি জায়গাতে উনি এই নামেই পরিচিত। ইনি ওনার ড্রাইভার। এইবারে ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই শান্তিনিকেতনে বিভিন্ন জায়গাগুলি বা ধরুন এই যে সতীপীঠ যেগুলো আমরা যাচ্ছি সেগুলি বোলপুর শান্তিনিকেতনে যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনারা এসে যোগাযোগ করেন। প্রান্তিক রেল স্টেশন পার হচ্ছে। আমরা এখন কঙ্কালীতলা মন্দিরে এসে পৌঁছেছি। এবারে এই পুজোর সামগ্রী নিয়ে আমরা পুজো দিতে যাব। 51টি যে সতীপীঠ আছে তার মধ্যে এই কঙ্কালীতলা হচ্ছে শেষ সতীপীঠ। এই কঙ্কালীতলা অত্যন্ত জাগ্রত সতীপীঠ। চেলি দেওয়া ডালা 5টা ফল হবে। কত পড়বে? 150 টাকা বলবো আমরা চেলি ফিরে দিয়ে। এখন দিতে হবে না পুজোর দিন। এখানে দেবীর কাঁখাল অর্থাৎ কঙ্কাল বা কোমরের অংশটি পড়েছিল বলে মনে করা।
আর এই কঙ্কালীতলার কাছেই রয়েছে মহাশ্মশান। সেই মহাশ্মশানে তন্ত্রমতে সাধনা করা হয়, তন্ত্রমতে পূজা করা হয়। তাই এই কঙ্কালীতলাকে অনেকে শক্তিপীঠও বলে থাকেন। এই কুণ্ডটি হচ্ছে সতী কুণ্ড। এই যে কুণ্ডটি, এই কুণ্ডের জলেই দেবীর যে কাঁকাল বা কঙ্কালটি পড়েছিল সেইটি প্রস্তর রূপে নিমজ্জিত আছে বলেই মনে করা হয়। এবং মন্দিরে যেটি পূজা হয় সেটি প্রধানত দেবীর একটি প্রতিকৃতিকে পুজো করা হয়, একটি ফটোকে পুজো করা হয়। অনিতা দেব বিশ্বাস বলেছে আমাদের ঘিত কৌশিক গোত্র। কিন্তু দেবীর দেহের মূল অংশ এই কুণ্ডেই নিমজ্জিত আছে এবং বেশ কয়েকটি দেহে সেটি বিভাজিত আছে। এই প্রস্তর খণ্ডগুলিকে প্রতি 12 বছর অন্তর এখান থেকে তোলা হয় এবং পুজো করে আবার সেই কুণ্ডের জলেই নিমজ্জিত করা হয়। অপবিত্র পবিত্র শিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি আয়ুর্দেহি দশোদেহি ভাগবং ভগবতী দেহি মে উত্তরাং দেহি অনং দেহি নমো কালী এবং এই কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের যোগ রয়েছে বলেই মনে করা হয়। এবং এই কুণ্ডের জল কিন্তু বিশেষ বিশেষ সময় বাড়ে এবং কমে। দুর্গা শিবা সমাধাত্রী আরাসরা নমস্ত সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী। আচ্ছা, আমি বলেছিলাম যে প্রত্যেকটি সতীপীঠেই কিন্তু শিব মানে বাবা আর কি ভৈরব হিসাবে অবস্থান করেন। তো এই যে কঙ্কালীতলা সতীপীঠে শিব রুরু ভৈরব, এই রুরু ভৈরব আকারে ইনি অবস্থান করছেন। এই যে দেখুন রুরু ভৈরব, এই মন্দিরটি কঙ্কালীতলা মন্দিরের পেছনে। ইনি হচ্ছেন অষ্ট ভৈরবের শেষ ভৈরব। আচ্ছা, এখন আমি যে মন্দিরটিতে এসেছি এটি হচ্ছে কাঞ্চীশ্বর মহাদেবের মন্দির। এই কাঞ্চীশ্বর মহাদেবের মন্দিরটি প্রথমে ভগ্নদশা অবস্থাতে ছিল, তবে এখন সেটাকে মার্বেল দিয়ে বাঁধিয়ে দিয়ে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। একদম সাদা শুভ্র মন্দির, সুন্দর, এবং কাজও মন্দিরে অপূর্ব। এই হচ্ছে কাঞ্চীশ্বর মহাদেব। আচ্ছা, এখন আমরা কঙ্কালীতলার পুজো সেরে আমরা যাচ্ছি লাভপুর ফুল্লরা পুজো দিতে। লাভপুর এমনিতে কতক্ষণ লাগে? আমার মায়ের পায়ের
ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন জানি জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায় জানি জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায় মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয় আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয় এটা আমরা কোপাই নদী পার করছি, এখন জল নেই। এবার আসছে তোরণ। আমরা এখন এই যে আমার পেছনে দেখছেন এই যে প্রতিমা বলে একটা আছে, প্রতিমা হোটেল এন্ড এরকম বলে একটা লেখা আছে। তো এখানে একটুখানি জলখাবার খেয়ে নিলাম। এই বোলপুর থেকে লাভপুরের দূরত্ব হচ্ছে মোটামুটি 30 কিলোমিটারের মতন। আর আপনারা এই লাভপুরে ফুল্লরা দর্শনে যাওয়ার আগে রাস্তায় দেখবেন যে এই সোজা রাস্তাটা তো চলে গেছে, আর এই সোজা রাস্তা থেকে এরকম ডান দিকে রাস্তাটা বেঁকে গেছে। দেখুন এখানে লেখা রয়েছে দেবী ফুল্লরা তোরণ। দেখুন এই দেবী ফুল্লরা তোরণ এই রাস্তাটি দিয়ে গেলেই আপনারা সোজাসুজি ফুল্লরা মন্দিরে পৌঁছে যাবেন। একেবারে দেখা হচ্ছে ফুল্লরা মন্দিরে গিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি ফুল্লরা মাতার মন্দিরে। এইখানে বলা হয় যে দেবীর ওষ্ঠের মানে ঠোঁটের অংশ পড়েছে। এখানে ভেতরে একটি প্রস্তর খণ্ডরূপে রয়েছে, অনেকটা কচ্ছপের পিঠের ওপর উল্টানো কচ্ছপের মতন একটি প্রস্তর খণ্ড, যাকে এই সতীপীঠ হিসাবে বা সতী মা হিসাবে পুজো করা হয়। আর এখানে কাল্পনিক ভাবে অঙ্কন করা হয়েছে সেই প্রস্তরখণ্ডের ওপরে দেবীর নাক, চোখ, মুখ ইত্যাদি। কিন্তু একটু ভালোভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে প্রস্তরখণ্ডের যে নিচের অংশটা সেটা কিন্তু একটা উল্টানো ঠোঁটের মতনই দেখতে লাগবে। এই হলো নাট মন্দির। মিশ্র তো মিশ্র আমাদের এখন দ্বাদশ বোধহয় আপনাদের কত নম্বর চলছে? 29তম। হ্যাঁ আমি দেখেছি। আপনি একটু ইতিহাস যদি বলেন, মানে গিরি উনি তো আবিষ্কার করলেন যে দক্ষ যজ্ঞের সময় যেহেতু শিবকে আমন্ত্রণ করা হয়নি, সেই জন্য সতী ওখানে গিয়ে যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করেন। তারপর শিব সেই খবর পেয়ে সতী সেই দেহ নিয়ে তাণ্ডব শুরু করেন। তখন ভগবান বিষ্ণু তার চক্রের আঘাতে সেই সতীর দেহটিকে 51 খণ্ডে বিভক্ত করেন এবং সেটি বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় পতিত হয়। বেশিরভাগটাই ভারতবর্ষে, বা তখন বলতে পারেন যে অখণ্ড ভারতবর্ষেই সব পতিত হয়েছিল। তার মধ্যে এখানে আমাদের সতীর যে নিচের ঠোঁট সেটা পতিত হয়েছে।
এটা এটা কিসের ঘাট এটা? এবারে শাস্ত্র ও বাক্য যেরকম আছে যে অট্টহাসে চষ্ঠবাত দেবীসা পুণ্যরাশ্রিতা বিশেষ ভৈরব স্তত্র সর্বাভীষ্ট প্রদায়ক। এখন অট্টহাস যেমন নাম, সেগুলো হচ্ছে সব পৌরাণিক নাম, এবং তার সাথে ধরুন যদি 10 জায়গায় অট্টহাস থাকে সেগুলো কিন্তু সতীপীঠ নয়। তাহলে কি কি থাকতে হবে সেগুলো এখানে বলা আছে যে অট্টহাসে চষ্ঠবাত দেবীসা, অর্থাৎ অট্টহাসে যে অষ্ট পড়েছে ওখানকার দেবী হচ্ছেন ফুল্লরা। বিশেষ ভৈরব স্তত্র সর্বাভীষ্ট প্রদায়ক, অর্থাৎ এখানকার যিনি ভৈরব তিনি হলেন বিশেষ ভৈরব। অর্থাৎ শুধুমাত্র অট্টহাস নাম হলেই হবে না, তার সাথে সাথে দেবীকে হতে হবে ফুল্লরা এবং ভৈরবকে হতে হবে বিশেষ ভৈরব। তারপর যেহেতু আমাদের সাধারণ মানুষের দেহখণ্ড যদি পতিত হয় সেগুলো আস্তে আস্তে পৌঁছে যায়, কিন্তু যেহেতু দেবীর দেহখণ্ড সেগুলো পাথরে রূপান্তরিত হয়। তো এখন পাথরে রূপান্তরিত হয়ে যায়। এবার মায়ের আবিষ্কার হলো কি হবে, সাধারণ মানুষ তো দেখে বুঝতে পারবে না, বা তাদের সেই শক্তিও নেই, সেই তপস শক্তিও নেই যে তারা দেখে বুঝতে পারবেন। ও তখন কাশীর মণিকর্ণিকার ঘাটে কৃষ্ণানন্দ গিরি, উনি মানে শঙ্করপন্থী 10 নবী সম্প্রদায়ের একজন, তো উনি প্রথম স্বপ্নাদেশ পান মায়ের কাছ থেকে, এবং এখানে এসে উনি তপস্যা শুরু করেন। তপস্যা শুরু করার পর কোন এক মাঘী পূর্ণিমা তিথিতে মা ওনাকে জয় দুর্গা রূপে দর্শন দিয়েছিলেন। জয় দুর্গা মানে আমাদের বঙ্গদেশে আমরা পঞ্চদেবতার মধ্যে একজন হচ্ছেন জয় দুর্গা, তাকে পুজো করি, সেই রূপেই মা প্রথম দর্শন দিয়েছিলেন। তো সেই রূপটি কেমন সেটি চণ্ডী চতুর্থ অধ্যায়ে বর্ণনা করা আছে যে কালভ্রাবাঙ্কটাক্ষরিগুলো ভয়দাং মৌলিবদ্ধেন্দুরি খাং শঙ্খং চক্রং কৃপানং ত্রশীকমপি করৈরুদ্বহন্তিং ত্রিনেত্রাং সিংহস্কন্ধাদিরূঢ়াং ত্রিভুবনমখিলম তেজসা পুরয়ন্তিং ধায় দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাম। অর্থাৎ মায়ের যে বর্ণনা সেটা হচ্ছে মা হচ্ছেন কালো মেঘের মতো, এবং মা সিংহের কাঁধের উপর বসে আছেন, তার হাতে 4টি অস্ত্র শঙ্খ চক্র খড়গ এবং ত্রিশূল। তো উনি কটাক্ষেই মানে অর্থাৎ দৃষ্টির দ্বারাই হরিকুলকে ভয় বিনাশ করে থাকেন। এইটি হচ্ছে মায়ের রূপ। এখানে এই অঞ্চলে আগে রাজত্ব করতেন বর্মন রাজারা। সেই বর্মন রাজাদের রাজত্বকালে যখন এই ফুল্লরা মন্দির মানে এই ফুল্লরা অঞ্চলটি আবিষ্কৃত হয়, তো এই পীঠটি আবিষ্কার হবার পরে এখানে পুজো করার জন্য কেউ ছিল না, মানে কোনো ব্রাহ্মণ এখানে ছিল না। এই জায়গাটির নাম ছিল সিদ্ধল গ্রাম বা শীতল গ্রাম। এটা বলছি প্রায় 13 বা 14 শতাব্দীর কথা। জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পরদিনী শৈলসুতে মা রম্যক পরদিনী শৈলসুতে। মিথিলা থেকে কয়েকজন বৈদিক ব্রাহ্মণ তারা বিতাড়িত হয়ে এই অঞ্চলে চলে আসে। এই যে বর্মন রাজারা, তাদের পরিবারের একজনের পুরোহিতের নাম ছিলেন ভবদেব ভট্ট। সেই ভবদেব ভট্ট মহাশয় এই মিথিলা থেকে যে ব্রাহ্মণরা বিতাড়িত হয়েছিলেন তাদেরকে এই জায়গাটিতে নিয়ে আসেন, এই সিংহল গ্রাম, এবং তিনি নিয়ে এসে এই মন্দিরে পূজা অর্চনা কাজে লাগান, এবং তারাই বংশানুক্রমিকভাবে এইখানে তাদের পুজোর কাজ এখনো করে চলেছে। সেই দর্শন পাওয়ার পরে এবারে উনি যেহেতু সন্ন্যাসীর আসলে এমনি পূজা করার অধিকার নেই বা যজন যাজন করার অধিকার থাকে না, সেই জন্য তখন এইদিকে কোনো ব্রাহ্মণ ছিল না। আপনারা হয়তো ইতিহাসে পড়েও থাকবেন যে বল্লাল সেনের আমলে কিছু জন এখানে এসেছিলেন। তো আমাদেরকে মিথিলা থেকে আনা হয়েছিল, আমরা 29 পুরুষ ধরে পুজো করে আসছি এখানে। শিখরি শিরোমণি তুঙ্গ হিমালয় শৃঙ্গ নিজালয় মধ্যগতে। এবং মানে পুরো ভারতবর্ষে মিশ্রতর একটা খুব ভালো সুনাম ছিল এই কারণে, কারণ আদি শঙ্করাচার্যের যে তর্ক হয়েছিল সেটি হয়েছিল মন্ডন মিশ্রের সাথে। যখন গ্রামের মধ্যে ধরুন কোনো পণ্ডিত আসছে ওনার সাথে দেখা করতে বা কিছু জিজ্ঞাসা করতে, তখন সাধারণভাবেই সবাই কোনো একটা বাড়িতে জিজ্ঞাসা করবে যে মন্ডন মিশ্রের বাড়িটি কোথায়। তখন গ্রামবাসীরা উত্তর দিত যার বাড়িতে তোতা পাখিও বেদপাঠ করে এবং নিজেদের মধ্যে তত্ত্ব আলোচনা করে সেটি হচ্ছে মন্ডন মিশ্রের বাড়ি। মানে ওনার এতটাই প্রভাব প্রতিপত্তি ছিল, তখন থেকেই আমাদেরকে আনা হয়েছিল এবং 29 পুরুষ ধরে আমরা এখানে পুজো করে আসছি। মধু মধুরে মধু কেটভ গন্ধিনী কেটভ ভঞ্জিনী রাসরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পরদিনী শৈলসুতে মা রম্যক পরদিনী শৈলসুতে।
বর্মন রাজারা যে মিথিলা থেকে বিতাড়িত ব্রাহ্মণদের এখানে পুজোর কাজে নিয়োজিত করলেন, তাদের মধ্যে একজন ব্রাহ্মণ খুবই বিখ্যাত হয়ে ওঠেন। তার নাম ছিল দীনবন্ধু মিশ্র বা দীনমণি মিশ্র। এই দীনমণি মিশ্র বা দীনবন্ধু মিশ্র এই ফুল্লরা অট্টহাস এই অঞ্চলটি পরবর্তীকালে ঝাম্রবর্মনের কাছ থেকে জায়গির হিসাবে পাওয়ার পরে এই জায়গার নাম দেন হচ্ছে সামলাবাদ। এই সামলাবাদ অঞ্চলটি বাণিজ্যের কারণে পরবর্তীকালে প্রচুর লাভ করার জন্য এই অঞ্চলটির নাম হয় লা ঘাটা। এই লা ঘাটা অঞ্চলটি বাণিজ্যের মাধ্যমে আরো প্রচুর লাভ করবার জন্য ক্রমশ এর নাম হয় লাভপুর। তো আমাদের এখানে যেগুলো আছে সেটা হচ্ছে যে মায়ের তো এটা দেখতেই পাচ্ছেন যে ব্রহ্মশিলা, তারপর এখানে বিশেষ ভৈরব রয়েছে বেরিয়ে ডান দিকে, এবং পঞ্চমুণ্ডির আসন রয়েছে। এদিকে আগে পূর্বে শিবা ভোগ হতো, তো শিবা ভোগটা দিনের বেলাতে মাকে ভোগ দেওয়ার পরে দেওয়া হতো আর কি। এটা একটা তন্ত্রমার্গে বা পূজার একটা অঙ্গ, যে শেষে শিয়াল রূপী দেবীকে ভোগ দেওয়া হয়। তো তার সাথে সাথে আমাদের এখানে উত্তর বাহিনী নদী রয়েছে, মানে কোপাই নদীর একটা অংশ, যেটাকে আমরা এখানে পুঁয়ে নদী বলি। যে লা ঘাটা আছে, লা ঘাটায় যেখানে ওখানে দেখবেন যে ওখানে দক্ষিণ থেকে উত্তরে নদীটি প্রবাহিত হচ্ছে, উত্তর বাহিনী নদী। তো এগুলো আর কি মহাপীঠের লক্ষণ। তো সেগুলো সবগুলি এখানে বিরাজমান। তার সাথে সাথে হচ্ছে এই যে অট্টহাস, এটা নিয়ে অনেকে দ্বন্দ্ব প্রকাশ করেন। তো এইগুলো অনেক পৌরাণিক নাম, তো পরিবর্তন হতে 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 এখন লাভপুর এসে দাঁড়িয়েছে। শত্রুবধোদিত দুর্ধর নির্জর শক্তিভূতে চতুর বিচার ধুরীণ মহাশিবদূত কৃতাক্রমথাধিপতে। মাঝে ইংরেজদের এখানে নীলকুঠি ছিল, তো ওনারা এখানে ব্যবসা করতে ওদের লাভ হতো, সেই হিসেবে লাভপুর নামকরণ করেছিলেন। তার আগে নাম ছিল সামলাবাদ। তো ইত্যাদি অনেক নামের ভেরিয়েশন হতে হতে আজকে এই লাভপুর এসে দাঁড়িয়েছে। তো কাজেই মানে দ্বন্দ্বের কোনো জায়গা এখানে নেই। জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পরদিনী শৈলসুতে মা রম্যক পরদিনী শৈলসুতে। আমি বলেছিলাম যে প্রত্যেকটি সতীপীঠেই কিন্তু শিব অবস্থান করেন ভৈরব হিসাবে। এখানেও রয়েছে বিশ্বেশ্বর ভৈরব, এই হচ্ছে বিশ্বেশ্বর ভৈরব। আর সাথে সাথে এখানে আমাদের প্রত্যেকদিন মায়ের অন্নভোগ হয়। যদি ভক্তগণ এসে অন্নভোগ প্রসাদ পেতে চান তাহলে 10টার মধ্যে এসে এখানে বর্তমানে 40 টাকা করে প্রতিজন হিসেবে নেওয়া হয়, এবং তার সাথেও একটি ব্যবস্থা যে চেয়ারে খাওয়ার ব্যবস্থা, যেখানে ধরুন সবাই তো মাটিতে বসতে পারেন না, তো সেই জন্য চেয়ারে খাবার ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে 5 টাকা অতিরিক্ত নেওয়া হয়, এবং এটা পরিবর্তনশীল। মানে ভবিষ্যতে যেরকম মূল্য বৃদ্ধি হবে তার সাথে সাথে দামটাও সেরকম ভাবে আস্তে আস্তে বেড়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে অনেক ধন্যবাদ। এই লাভপুর ফুল্লরা মন্দিরের জন্য যেরকম বিখ্যাত, এই লাভপুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার জন্মস্থান হিসাবে বিখ্যাত। লাভপুরে প্রচুর প্রাচীন ইতিহাস রয়েছে, এবং এখানে আসলে এই সকল জায়গা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। হ্যাঁ, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স উইথ অল। লাভপুর হলো সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। এবং এখানকার বিভিন্ন বিষয় তার বিভিন্ন উপন্যাসের মধ্যে প্রতি পদক্ষেপে ছড়িয়ে আছে। তার উপন্যাসগুলির মধ্যে যেরকম হাসুলিবাকের উপকথা, সন্দীপন পাঠশালা, গণদেবতা ইত্যাদি বিখ্যাত উপন্যাস। যেমন এখানে যে কোপাই নদী, সেই কোপাই নদীতে যে বাঁকগুলো রয়েছে সেই বাঁকগুলো দেখতে অনেকটা হাসুলির মতো। সেই বিষয়টাকে উপলক্ষ করে তিনি হাসুলিবাকের উপকথা এই উপন্যাসটি লিখেছিলেন। এছাড়া এখানকার আমোদপুর এবং কাটোয়ার মধ্যে যে ছোট রেল লাইন ছিল,
যেটা এই লাভপুরের মধ্য দিয়ে গিয়েছিল, সেই ছোট রেল লাইনের কথাও তার বিভিন্ন উপন্যাসের মধ্যে বিভিন্ন সময় উঠে এসেছে। এই সব কিছু নিয়েই লাভপুর একটা অত্যন্ত উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এখানে আসলে অবশ্যই এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং সেই বাসভবনকে কেন্দ্র করে যে সংগ্রহশালা তৈরি হয়েছে, এই যে এই সংগ্রহশালা, যেটা নাম হচ্ছে ধাত্রী দেবতা, এই দুটো অবশ্যই দেখতে আসবেন। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি সাঁইথিয়াতে নান্দিকেশ্বরী এই সতীপীঠে। আচ্ছা, এইটা হচ্ছে সাঁইথিয়া স্টেশন। এই দেখুন, এই ফ্লাইওভার দিয়ে আসছে স্টেশন থেকে, আর এই সাঁইথিয়া স্টেশনের পাশে হচ্ছে এই নান্দিকেশ্বরী সতীপীঠ। এটা হচ্ছে মন্দির। আমরা এখন নান্দিকেশ্বরী সাঁইথিয়া স্টেশনের কাছে নান্দিকেশ্বরী মন্দিরে এসে পৌঁছেছি। এইটি দেবীর যে 51 সতীপীঠ আছে, এইটি আরেকটি সতীপীঠ, এবং এখানে দেবীর গলার যে হার, সেই হারটি পতিত হয়েছিল। নমস্কার, আমি সেবায়িত সজল ভট্টাচার্য আমার নাম। আমরা মায়ের নন্দিকেশ্বরীর পুজো করে তবে আমরা ভট্টাচার্য। নন্দিকেশ্বর ভৈরব, এখানে ভৈরবের নাম নন্দিকেশ্বর, মা নন্দিকেশ্বরী, ভৈরব নন্দিকেশ্বর, দেবী নন্দিকেশ্বরী। এখানটা সতীর 51 পীঠের এক পীঠ। এখানে কণ্ঠের অস্থি, এই কলার বন, ইংরেজিতে যাকে বলে কলার বন, এই হাড্ডিটা এখানে পাত হয়েছিল, বজ্রপাত, যেমন বাজ পড়ে সেরকম ভাবে হাড় পাত, এই হাড়টা পাত হয়েছিল এখানে। তাহলে কোথায় পড়েছিল? এইখানে স্থান মাহাত্ম্য, মহিষাগ্নি, মাটি আগুন, এখানে 51 পীঠের পীঠস্থান, তীর্থস্থান, পুণ্যস্থান। এরপরে এইবার দেবী স্বপ্নাদৃষ্টা, দেবী বটবৃক্ষের মূলে বাস করছি, পুজো করা আমাদেরই কোন পূর্বপুরুষকে। কি আজকের ঘটনা? বহুত পুরনো ঘটনা, সত্যযুগের ঘটনা। সত্যযুগের ঘটনা এই কারণে, সত্যযুগ শেষ, ত্রেতা যুগ আসছে সেই সময়ে। কারণ বিশ্বস্যবা মুনির দ্বিতীয় পুত্র রাবণ আর প্রথম দিককার পুত্র, প্রথম পক্ষের পুত্ররা হলো কুবের, দক্ষ, যক্ষ, কিন্নর দেব, এরা। আর এদিকটা হলো রাবণ ভীষণ সালে। তাহলে রাবণের ভাইজি হচ্ছে মা সম্পর্কে সতী উমা, শিবকে বিয়ে করার জন্য খুব রাগ হয়ে গেল দক্ষ রাজার। অগ্নির যজ্ঞ পণ্ড হলো, সতী সহ্য করতে পারলো না, শিবহীন হবে না, তাই মা শিবের কোলে বসে পুজো লিছে,
বাম উড়ুতে বসে, আমাকে দেখান, বাম উড়ুতে বসে পুজো নিচ্ছে। এই যে বাম উড়ু, মহাদেবের বাম উড়ুতে বসে পুজো নিচ্ছেন, কারণ এটা নারায়ণের আশীর্বাদ। নারায়ণ ব্রহ্মা বললো, যাও মহাদেব, তুমি তোমার উমাকে বাম উড়ুতে বসিয়ে পুজো নাও। তাই 51 খণ্ডেই বাম উড়ুতে বসে মা পুজো নিচ্ছে। আর উমার সতী ছাড়া থাকবে না, উমা না তোমার ছাড়া থাকবে না। আলাদা মন্দির বা উত্তম মায়ের মন্দিরেই এখানে মা একই আসনে, আমাদের এখানে এক আসনে উপবিষ্টা বটবৃক্ষের মূলে বাস করছে। হ্যাঁ, মা খুব জাগ্রত, মা দুর্গা, ডাকলে সাড়া দেয়, কৃপাময়ী, করুণাময়ী। আমাদের মা সিঁদুর দিয়ে তৈরি, কারণ হিন্দু ধর্ম আর মুসলমান ধর্মের ফারাক হচ্ছে, আমরা মূর্তি পূজার উপাসক আর ওরা মূর্তি পূজার উপাসক নয়। তাই আমাদের যে কোনো কিছু করতে গেলে একটা মূর্তি, একটা প্রাকৃতিক একটা কিছু থাকতে হবে, অবলম্বনকে আমরা পুজো করব। তাই আমাদের এটা সিঁদুর দিয়ে পুজো। ওই যে ত্রিশূল মহাদেবের প্রতীক, মা দুর্গা সতী উমা। ঠিক আছে। আর যেটা লোকমুখে শোনা যায় যে বামদেব যখন তপস্যা করছেন তখন এই নান্দিকেশ্বরী ওনাকে স্বপ্ন দিয়েছিলেন যে আগে এসে আমার পুজো করো, তবেই তুমি সিদ্ধি লাভ করতে পারবে। তো বামদেব এখানে এসেছিলেন এবং উনি এখানে তপস্যা করার পরেই উনি কিন্তু এক অমাবস্যা তিথিতে ওখানে সিদ্ধি লাভ করেন তারাপীঠে। এখানে মা, আমার দাদু ওইখানে বসে থাকতো, ওই যে জায়গাটা দেখান ভালো করে, ওই যে ক্ষুদ্র একটা জায়গা লাইট পড়ে আছে, ফাঁকা দরজা, গুহার মতো, ওইখানটাতে ওই দিকে থেকে দরজা, ওই দিক থেকে পুজো হতো। এপাশে নদী, ঝোপ জঙ্গল ছিল। এখন ট্রেন যখন আসে, সাঁইথিয়া রেল স্টেশনের স্টেশন এইটাই পাশে সংলগ্ন, এই একই প্রাচীরে প্রাচীর, এই প্রাচীর রেল প্রাচীর আরম্ভ। তাহলে সুতরাং স্টেশন, তখন হেঁটে হেঁটে যাওয়া হতো। তো বামদেব এখানে আসতো, আমার দাদুর মামার বাড়ি ওইখানটাতে, ওখানে থাকতো অনন্ত ব্যানার্জির হোটেল, এখানে থাকতো শোল মাছ পোড়া, চলো ধনো মদ খেত, ধানের মদ, চোলের প্রচুর মদ, এইসব পচা মদ এইসব খেত। সেই সব মদ নিয়ে খেয়ে আসতো। দাদু বলতো, তোমার মুখে মদের গন্ধ বেরোয়, তুমি শোল মাছ পোড়া গুলা খেছো। আর এত বড় চিমটে ছিল, এত বড়, কতটা বড় ছিল দেখান, এতটা বড়ই ছিল। কারণ যখন চিতা জলে মানুষ পড়ে তখন সেখানকে যেতে পারবে না, তাহলে সেই চিতাটাতে সেই এত বড় চিমটেটা নিয়ে এমনি করে গেঁদে সেখানে মাংস ছাড়িয়ে নিত মরা থেকে, তাকে ঝেড়ে ছাইটা ঝেড়ে মদ নিয়ে খেত। দাদুর বলতো যে তুমি মরা খোগো, তাতে দাদু বলতো, তুমিও তো মা নন্দেশ্বরীর কাছে এসে পুজো করছো, দ্বিজ ঠাকুর পুজো করো, তুমিও করো। দাদুর পিঠে হাত বুলে দিত, দাদুর ছেলের মতো। বামদেব বয়স্ক প্রবীণ, এখানে যে বামদেব আসতো তার একটা বৈজ্ঞানিক বা একটা কারণ আছে, যেটা প্রকৃত সত্য। বামদেবের মাসির বাড়ি হচ্ছে এখানে বিলছে গ্রাম, এখান থেকে কিছু দূরে। তাই সেখানকে যেতে হলে এখানে সাঁইথিয়া স্টেশনে নামতে হবে, তাহলে এখানে থাকতে হবে। খাওয়া মাকে পেয়ে গেলে আর যেত না, ওইখানে খোটরে বসে থাকতো আমার দাদুর কাছে, মদ টদ খেয়ে পালিয়ে যেত। আমার দাদু মদ খায় না, আমরা কেউ মদ এখানে। এখনো অনেক ভক্তরা আগে এইখানে আসেন, এখানে পুজো দেন, তারপরে তারা কিন্তু তারাপীঠে যান তারা মায়ের পুজো দিতে। এবং আমরাও আজকে এখানে আগে পুজো দিলাম, তারপরে আমরা গিয়ে তারাপীঠে যাব। ও হোটেলে খেত ভোগ হয় তাদের শোল মাছ না, মাছ, মাছ, মাংস, মৎস্য মাংস বলি প্রিয়ে। আচ্ছা, ঘোর দংষ্টে করা আলস্যে মৎস্য মাংস বলি প্রিয়ে। এই যে এখানে লেখা আছে মন্ত্র, দেখবেন পুরোহিত দর্পণেও লেখা আছে। না, আমি নলাটেশ্বরীতে দেখলাম যে হ্যাঁ, মৎস্য মাংস, বা তারাপীঠেও হ্যাঁ বলি 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 প্রিয়ে মা। তবে আমাদের এখানে পেঁয়াজ রসুন চলে না, মাছ মাংস চলবে, পেঁয়াজ রসুন চলবে না। তাহলে বলির মাংস পেঁয়াজ ছাড়া? হ্যাঁ, সরুদির ছাগ পশু মাংস তো দারুণ খেতে, ভালো লাগবে ওই খেতে অবশ্যই। আমি বলেছিলাম যে প্রত্যেকটি সতীপীঠেই মায়ের সঙ্গে একজন ভৈরব অবস্থান করেন। এই সাঁইথিয়াতে যে আমাদের নন্দিকেশ্বরী রয়েছে, নন্দিকেশ্বরীর সঙ্গেও ভৈরব মহাদেব রয়েছেন এবং তার নাম হচ্ছে নন্দিকেশ্বর। নমস্কার, সবাই দেখবেন এই ভদ্রলোক খুব ভালো। সবার ওনার ব্লগ নন্দিকেশ্বরীতে দর্শন শেষ হলো। আর তোমার পুজো দিয়ে কিরকম লাগলো? আমার পুজো দিয়ে খুব ভালো লাগলো, পায়ে ব্যথায় আরো বেশি ভালো লাগলো, বুঝতে পারছি না তাই।
আপনার? খুবই ভালো। তুমি এখানে সাঁইথিয়াতে আগে এসেছিলে? আগে আসুন? না, আমিও এখানে সাঁইথিয়াতে আগে আসিনি। আর আমরা এখন এখান থেকে চলে যাব অনেক দূরে, নলাটেশ্বরী। আমরা এখন ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে গিয়েছিলাম, আমার মনে পড়ে তারাপীঠ যাবার সময়। ওই নামে ময়ূরাক্ষী এক্সপ্রেস তখন একবার গেছিলাম, ব্লগে তো আছে। ওইটা কি রেল লাইন ময়ূরাক্ষী? আচ্ছা, আর ওই মেন ব্রিজটা ওই দূরে, খুব ন্যারো, ওই দূরে ব্রিজটা ঘুরে এসে এখানে আসতে ওইটা মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট লাগবে। আমি এটা 5 মিনিটে চলে যাই। ও, কিন্তু রাস্তাটা খারাপ। এটাই নদীতে পুষটা। আচ্ছা, আমরা এখন এই নলহাটিতে নলহাটেশ্বরী মন্দিরে এসে পৌঁছেছি। আপনার নামটা কি? আমি এখানকার রাজপুরোহিত, নাম হচ্ছে আশিস চক্রবর্তী। এটা হচ্ছে 51 ফিটের এক ফিট, সতী মায়ের কণ্ঠ নালী পড়েছে এই জায়গাটা। আগে কিন্তু বহু পূর্বে কিন্তু মন্দির ছিল না, বটবৃক্ষ গাছ ছিল। বটবৃক্ষ গাছের মধ্যে মধুমাছির চাক ছিল। তখনকার দিনে মধু মা পান করতেন, মধু পড়তো, মধু পান করতেন। আচ্ছা, দিয়ে কুশলানন্দ ব্রহ্মচারী এখানে সিদ্ধি লাভ করেছিলেন। রামশরণ দেব শর্মা মাকে স্বপ্ন আদেশে পেয়েছিলেন, এইভাবে আছি, আমাকে উদ্ধার কর, আমার মন্দির কর। যে নসিপুরের রাজা কিন্তু এসে তখন এই মন্দির তৈরি করেন। যে তখন থেকে এই পুজো পাঠ, এই মন্দির মা বহু পূর্বে, আরো আগে মা মন্দির 850-900 বছরের মন্দির, মা আরো আগে। সকালে বাবা মানে পাতাল ভৈরব কেন? এটা পাতাল ভৈরব, এটা আমরা মানে প্রথম থেকেই দেখে আসছি। ওটা এখানে মানে না না নিচে নেই তো, একবারে নিচে নেই, একটা বড় আর বাদ বাকি গুলো ছোট 5টা। পঞ্চলিঙ্গ। আচ্ছা, আমি যেটা বলি যে প্রত্যেকটি সতীপীঠেতেই বাবা ভৈরব রূপে অবস্থান করেন। তো এই সতীপীঠে বাবা অবস্থান করছেন যোগেশ ভৈরব। এখানে পঞ্চলিঙ্গে বাবা অবস্থান করছেন। হচ্ছে এবং হচ্ছে এটা সকালে 4টের সময় মন্দির খোলা হয়। মন্দির খুলে মাকে রাজবেশ খুলে মাকে স্নান করানো হয়। স্নান করানোর পরে আপনার হচ্ছে 5টার মধ্যে 5:30টার মধ্যে মায়ের মঙ্গলা আরতি পুজো শুরু হয়ে গেল। তা বাদে ভক্তগণের পুজো। দুপুরে 11:30টার সময় নারায়ণ শিলা পুজো। দুপুরে 1:30টার সময় মায়ের অন্নের ভোগ। দুপুরে মাকে অন্নের ভোগ দেওয়া হয়। অন্নের ভোগে আপনার হচ্ছে গোবিন্দ ভোগ চালের অন্ন দেওয়া হয়, 5 রকমের ভাজা, শাক, পায়েস, সবজি। সাধারণ আমরা ভোগ পেতে পারি?
ওটা বলতে হয় আপনার 8:30 9টার মধ্যে এসে ঠাকুর মশাইদেরকে বলতে হয়। ওটা কত করে প্রণামী? ওটা হচ্ছে 101 টাকা করে আপনার পার হেড। আর এখানে মাকে মাছও দেওয়া হয়। হ্যাঁ, মাছ দেওয়া হয়। দিয়ে দুপুরে মায়ের অন্নের ভোগ নিবেদন হয়ে গেল, আধ ঘন্টা বন্ধ থাকে 1:30 থেকে 2টো, দিয়ে আবার মন্দির খুলে দেওয়া হয়। সন্ধ্যে 7টার সময় মায়ের শীতল আরতি হয়, দিয়ে 8:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। দুর্গা পুজোর সময় 4 দিন মায়ের সামনে রেখে ভোগ নিবেদন করা হয় এবং বিশেষ ভোগ, এবং কালী পুজো রাত্রে মায়ের সামনে রেখে ভোগ নিবেদন করা হয়। হ্যাঁ, বলি হয়, ছাগ বলি হয়। এবং হচ্ছে আষাঢ় নবমী মায়ের সামনে রেখে অন্যের ভোগ নিবেদন করা হয়। হ্যাঁ, আষাঢ় নবমী। এবং হচ্ছে আপনার বাদ বাকি দিনগুলো ভোগ করে আপনার হচ্ছে বেদি করা আছে, ওখান থেকে মায়ের ভোগ নিবেদন করা হয়। এই মানে বছরে আপনার হচ্ছে 3 দিন, মানে এদিকে 4 দিন আপনার হচ্ছে, আর হচ্ছে কালী পুজো এবং হচ্ছে আষাঢ় নবমী, এই কটা দিন মায়ের সামনে। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে আমার একটা কথা বলার আছে। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই যে আমাদের মানে সতীর যে 51টি খণ্ড করেছিলেন, সেটা তো নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে করেছিলেন, এবং সব জায়গাতে আমরা এটাই শুনে আসছি যে 51 পীঠ এই জন্যই হয়েছে, সতীর 1-1টি খণ্ড সেইভাবে হয়েছে। এবারে এই একটি জায়গা যেখানে নারায়ণের পদচিহ্ন পাওয়া গিয়েছিল, তো সেই জন্য এখানে আগে নারায়ণকে ভোগ নিবেদন করা হয়, তারপরে যারা এখানে আছেন মানে নলাটেশ্বরী এবং ভৈরব যিনি আছেন তাদের ভোগ নিবেদিত হয়। নারায়ণের পদচিহ্ন পাওয়া গেল, ওটা হচ্ছে আপনার শিব মন্দিরে। ওটা শিব মন্দিরে দরজার বাম দিকে, ঢুকতেই বাম দিকে দরজার পাশে শিব মন্দিরে। আমি যে নারায়ণ পদটির কথা বলেছিলাম, সেই নারায়ণ পদ হচ্ছে যে বাবা, এই হচ্ছে সেই নারায়ণের পদ, এটা পাওয়া গেছে। এদিকটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, খুব সুন্দর জায়গা, আর এইখানে পুজোর সামগ্রীও পাওয়া যাচ্ছে। দুটো খোলো, যাও গিয়ে প্রণাম করো। এটা হচ্ছে বাবা যোগেশ ভৈরব, আর এদিকে এটা প্রণাম করো, এটা হচ্ছে নারায়ণের পদ। আর বাকি তো সব উনি বলেই দিয়েছেন। এটি একটা গুরুত্বপূর্ণ সতীপীঠ, এখানে আপনাদের আসা অবশ্যই কর্তব্য। আমরা এখানে একটু লাঞ্চ করতে এসেছি, আর দেখো লাঞ্চে আমরা কি কি নিয়েছি। এই হচ্ছে একটি বেসিক থালি, এখানে সমস্তই আছে, আর এর সঙ্গে হচ্ছে যারা যা নেবে, তবে আমি এবারে ভেটকি নিচ্ছি এখানে, আর এই আমার ছেলে নিচ্ছে একটা পমফ্রেট, হ্যাঁ, আর বাকিরাও ভেটকি নিচ্ছে। না চিংড়ি এখানে অনেক দাম, আপাতত পমফ্রেট নাও। ননহাটেশ্বরী থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি তারাপীঠ। আমরা যেটা বলেছিলাম যে 4টি সতীপীঠে যাব, তো 4টি সতীপীঠ আমাদের কমপ্লিট, আর একটি সাধন পীঠে, সেই সাধন পীঠ হচ্ছে বামাকাপার সাধন পীঠ তারাপীঠ। तारा 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 बोले कबे। আচ্ছা, আমরা তারাপীঠ মন্দিরে এসে পৌঁছেছি। এই হচ্ছে বামাখাপার সাধনপীঠ তারাপীঠ।
তারা তারা বলে কবে আবার প্রাণ যাবে তারা। কিরকম কি পুজো দিতে পারবো জানি না, যা হবে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন গর্ভগৃহের ফটো ভিডিও সমস্ত বন্ধ হয়ে গেছে, এটাই শুনতে পাচ্ছি। লাইন মানে ভালোই লাইন। এই দেখুন লাইনের ছবি, জেনারেল লাইন। এই সেই পুকুর, পুকুরের পাশে এই লাইন। আমার আগে এই আমার পেছনে কেউ ছিল না, এখন দেখুন লাইনের কি পরিস্থিতি। আর আমার সামনের লাইন, এই হচ্ছে সামনের লাইন। আর আজকে ভিআইপি লাইন ফাঁকা। ভিআইপি লাইনে 500 টাকা করে লাগে, জানি না কেন লোকে নেই, কিন্তু ওই জেনারেল লাইনই টানছে ভালো। এখন কথা হচ্ছে যে মন্দিরের ভেতরে ফটো ভিডিও সমস্ত প্রহিবিট করা হয়েছে অক্টোবর মাস থেকে, মানে পুজোর পর থেকে। না কপালে থাকলে কিছু মায়ের ছবি পাবো, নচেত পাবো না, শুধু দর্শনই হবে। তবে বাইরে থেকে সবটাই দেখিয়ে ছাড়বো। তারাপীঠের মা তারা হিন্দু ধর্মের এক অত্যন্ত পূজনীয় দেবী। দেবী কালী বা দেবী পার্বতীর এক রূপ বলে মানা হয়। ধর্মীয়, আধ্যাত্মিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক দিক থেকে ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন, দুঃখ কষ্ট দূর করেন। তাকে করুণা, জ্ঞান ও মুক্তির দেবী বলা হয়েছে। 51টি শক্তিপীঠের মধ্যে তারাপীঠ একটি। এখানে দেবী সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল বলে বিশ্বাস। তারাপীঠ তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে অনেক সাধক ও তান্ত্রিক সাধনা করেন, বিশেষ করে মহাশ্মশান এলাকায়। মা তারা সাধকদের মোক্ষ বা মুক্তি প্রদান করেন বলে বিশ্বাস। তারাপীঠের ইতিহাস প্রাচীন কাল থেকে শুরু হয়েছে। পরে সাধক বামাখ্যাপার তপস্যা ও অলৌকিক কার্যকলাপে এই স্থান খ্যাতি লাভ করে। বামাখ্যাপা মা তারার অন্যতম প্রধান ভক্ত ও সাধক ছিলেন। তার অলৌকিক শক্তি ও ভক্তি আজও মানুষের মনে ভয় ও ভক্তির মিশ্র অনুভূতি যোগায়। তারাপীঠ সারা ভারত ও বিদেশ থেকে আগত ভক্তদের এক তীর্থক্ষেত্র। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে এসে মা তারার দর্শন করেন। এটি এক গুরুত্বপূর্ণ পর্যটন ও ধর্মীয় স্থান, যা স্থানীয় অর্থনীতি ও সাংস্কৃতিক বিকাশ ঘটিয়েছে। তারাপীঠ ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি সাধন ক্ষেত্র এবং এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা মনস্কামনা পূরণের আশায় আসেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ মুনি এই স্থানে দেবী তারার পূজা শুরু করেন। তিনি এখানে তারার তপস্যা করেছিলেন বলে কথিত আছে। এখানে দেবী উগ্রতারার শিলামূর্তি প্রতিষ্ঠিত রয়েছে এবং এটি তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ স্থান। এই জায়গায় নাকি মাকে লক্ষ্মী পুজোর দিন বসানো হয়। এই যে বেদিটি দেখা যাচ্ছে, এই বেদিতে মাকে লক্ষ্মী পুজোর দিন নাকি বসানো হয়। কবে বলিতে বলিতে তারা স্থির হবে মোর আখি তারা, বলিতে
দেখলেন মায়ের শীতল ভোগের আয়োজন চলছে। পবিত্র সর্বাবস্থা কত যশ্বরে আগত অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমতারা নমতারা নম কার্তিক মাসে তুলা রাশিতে বাস করে শুক্লপক্ষে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ নারায়ণী নমস্তুতে চরণে পুষ্পে পুষ্পাঞ্জলি পুষ্পং পুণ্য তারা হেতু সেই চরণ সমর্পিত আস্তু। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। দেব এই আমাদের পান্ডা বলুন। চন্দ্রচূড় ভৈরব, এটা হচ্ছে তারাপীঠের চন্দ্রচূড় ভৈরব। এই তারাপীঠ তো শক্তিপীঠ, তাহলে এখানে ভৈরব কেন? সে তো সতীপীঠে ভৈরব থাকে। শক্তিপীঠে ভৈরব, এটা হলো মা ষষ্ঠী মাতার মন্দির, ষষ্ঠী মাতার মন্দির। এছাড়াও ওখানে যেরকম আমরা আছে হচ্ছে গণেশ মন্দির এবং আরেকটি শিব মন্দিরও আছে, এটা হচ্ছে গণেশ মাতার মন্দির। এই হচ্ছে আসল বামাখাপার মন্দির, শ্রীচরণে প্রণাম। তারাপীঠে আসল হচ্ছে বামদেব মন্দির। এইটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দির থেকেও আপনি দর্শন করতে পারবেন। এখানে একটি সুবিশাল ঝাড় লণ্ঠন আছে দেখুন। আর এখান থেকেও এই মায়ের মন্দিরের যে লাইন, এখন এত লাইন, সে লাইনটাই আপনারা দেখতে পাবেন। আপনারা কিন্তু মাকে দর্শন করতে পারবেন না, অসম্ভব লাইন। এবারে আমরা তারাপীঠ শ্মশানে যাচ্ছি না, আমরা গতবারও তারাপীঠ শ্মশানে গিয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি এই চ্যানেলে সেই ব্লগটি নেই, আমার আরেকটি চ্যানেলে সেই ব্লগটি আছে, তবে সেই ব্লগের কিছু ক্লিপস আমি এখানে দিয়ে দেবো। আর আপনারা তো দেখলেন যে আজকে জেনারেল লাইনের সঙ্গে ওরা কি করছে। আমি মানে বহুদিনই তারাপীঠে আসছি, কিন্তু এদের অত্যাচারের দৃশ্যটা আমি দেখাচ্ছি না। আরো দেখাতে পারতাম যে এরা কিন্তু এবারে জেনারেল লাইন একেবারে ছাড়ছে না। 500 টাকার লাইনই শুধু ছেড়েই যাচ্ছে। এমনকি গর্ভগৃহ গিয়েও এই যে ডিসক্রিমিনেশনটা ওরা করছে, আর সেরকমই হয়তো দেখার টাইমটাও মানে এরকম করছে। মানে আমরা যেন একবারে জেলের কয়েদি ওখানে ঢুকেছি। এরকম ভাবে ব্যবহার করা আমাদের কোনো দরকার আছে বলুন তো? এই সংস্কৃতিটা মানে একটা বিপ্লব হওয়া প্রয়োজন। কিন্তু আমি আবারও বলবো যে মায়ের দর্শনে একটা সুশৃঙ্খলতা আনা প্রয়োজন। আমি আগের যে তারাপীঠ, ইনফ্যাক্ট আমি গত বছরও তারাপীঠে এসেছিলাম, তার ক্লিপও আমার কাছে রয়েছে, তো সেটা যা আমি দেখেছি আজকে, কিন্তু আমি মানে দেখলাম যে অত্যন্ত বিশৃঙ্খলা থেকে আরম্ভ করে ব্যবসাটা বেশি হচ্ছে, ডিসক্রিমিনেশন, সেই জিনিসটা কিন্তু আমি আগে দেখিনি। এই হচ্ছে তারাপীঠের বিখ্যাত ল্যাংচা আর এই প্যারা। তো এখানে আমরা এই কাকাতুয়া লজ বা কাকাতুয়ার এই দোকানে এসেছি। এখান থেকে আমরা পুজোর ডালি, পান্ডা ইত্যাদি নিয়ে গিয়েছিলাম, এবং কাকাতুয়ার প্যারা অত্যন্ত বিখ্যাত। কি গো, মালাই প্যারা একটা খেয়ে দেখো, প্রণাম করে খাচ্ছিল। অনিতার এক্সপ্রেশন রেকর্ড করা হচ্ছে। ভালো ভালো।
তারাপীঠ থেকে এখন আমরা বাড়ি ফিরছি, মানে আমাদের বোলপুরের হোটেলে আমরা এখন ফিরছি এবং যথেষ্ট পরিমাণে রাত হয়ে গিয়েছে। আর ওবেলায় আমি যে বুড়োদার কথা বলেছিলাম, ইনি হচ্ছেন সেই বুড়োদা। আমি এনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা শুধু এখানকার ট্যুরের জন্য নয়, আপনারা কিন্তু বর্ধমানেও উনি ট্যুর করান। বর্ধমানে কিছু সতীপীঠ আছে, আমার সুযোগ হলে আমি এক্সপ্লোর করব, তো সেগুলিও উনি কিন্তু করান, ট্যুরটা করান বোলপুর থেকে। প্যাকেজ আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সমস্তটাই বলে দিতে পারবো। ভালোই উনি ঘোরান। এখন আমরা সাঁইথিয়া মোড়ে এসে পৌঁছেছি, হোটেলে গিয়ে বিস্তারিত কথা হচ্ছে। আমরা অনেকক্ষণ আগেই তারাপীঠ থেকে রিটার্ন করেছি, আর এখন এখানে এই বনবিধি থেকে রেস্টুরেন্টে আমরা এখানে ডিনার করতে এসেছি। তা ডিনারের জন্য নিয়েছি একটি বেসিক ভাত আর এই তরকারি, আর এরা খাচ্ছে ও ভাত, বিভিন্ন খাবার খাচ্ছে। আমরা এখানে আজকে ব্লগটি শেষ করতে চাই, তবে আবারও আমি বলতে চাই যে তারাপীঠের পরিবেশ একটু ভালো হলে মাকে দর্শন করে জেনারেল লাইনে যারা আছে তাদের সুবিধা। যে পার্সিয়াটি আমি আগেও বলেছি, সেই পার্সিয়াটি বিরোধিতা আমি সর্বদাই করতে থাকবো, ঠিক আছে? এবং আপনাদের আজকে যা যা আমরা দেখালাম, অর্থাৎ 4টে সতীপীঠ, একটি সাধন পীঠ, সেই সারাদিনের ব্লগ আপনাদের ভালো লাগলে এবং ইনফরমেটিভ লাগলে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন আমার চ্যানেলটি। নমস্কার।